কনকনে শীতে রাজনীতির গনগনে আঁচ বিলক্ষণ টের পাওয়া গেল সপ্তাহের শুরুতেই। নেতাজি ইন্ডোরের সভা থেকে যখন কেন্দ্র কমিশনকে তীব্র আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে তৃণমূলকে শূন্য করার হুঙ্কার হুমায়ুন কবিরের। অন্যদিকে ওপার বাংলায় নৈরাজ্যের প্রতিবাদে এপার বাংলার রাজনীতিও একেবারে টগবগিয়ে ফুটছে। তা নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিও অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে নেতাজি ইন্ডোরে আজকে বিএলএদের সঙ্গে যে সভা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, যে বৈঠক করলেন, আক্রমণাত্মক ভূমিকায় তাকে দেখা গেল। দেখুন, সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো, চক্রান্তকারী দল, অত্যাচারী দল, দুরাচারী দল। এসআইআর আবহে বারবার বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠকেও তার ব্যতিক্রম হল না। বিজেপি ও নির্বাচন কমিশনকে এক লাইনে রেখে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ইলেকশনের 2 মাস আগে deliberate attempt to malign Bengal, টোটাল অটোক্রেসি চলছে। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যা দিচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি। তিনি রাজীব সিনহার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন। সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও, দুটো অফিস। এটাতে ওনার খুব রাগ হয়েছে। নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল, সিবিআই রেড করতে গেছিল। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে। ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। 2009 ডিলিমিটেশন হয়েছিল। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান্ড। বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন। উনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন। এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিংয়ের ব্যবস্থা করে। রাজ্যে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এবার অভিযোগ গ্রহণ, শুনানি ও ঝাড়াই বাছাইয়ের পর্ব। আর এই শুনানিতে তদারকির জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। এই পদে নিয়োগ করা হবে রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের। মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দালাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মতুয়া। সেগুলো কি করবে? খাবে না খই ছড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের ইয়ারিং দিয়ে দিন একটা করে। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইব। আর আপনি যদি দেখাতে না পারেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। সব মিলিয়ে এসআইআর আবহে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত ক্রমেই জোরালো হচ্ছে। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি এইটা বৈশ্বনাথটা বুঝতে পারছি না, এই যারা কেন্দ্রের লোক বলে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন, কেন্দ্রীয় লোককে নিয়োগ করা হয়েছে, তাদের কি নাম, কোথায় কাজ করেন, কোথায় থাকেন, ডিটেলস চাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিস্তারিত তথ্য নিয়ে তৃণমূল কংগ্রেস কি করবে? আসলে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের মাথায় বসার পর থেকে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলই বলেছে যে এসআইআর-এর নামে ভোটের কারচুপি করেছে, এবং এটা পার্লামেন্টের ভেতরেও বিজেপি বিরোধী দল একসাথে বলেছে, পার্লামেন্টের বাইরেও একসাথে এটা আওয়াজ তুলেছে এবং আন্দোলন হয়েছে। পশ্চিমবাংলায় প্রায় 58 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার পরেও
যারা ইলেকশন কমিশনের কাজে, যেহেতু আমি ফিল্ডে নেমেই কাজটা করি, এটা জানি, প্রতিদিন একটা একটা করে নতুন নতুন সার্কুলার আসছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে। ইতিমধ্যে ৪৫ জন মানুষ এই রাজ্যে এসআইআর ঘোষণা করার পর এর আতঙ্কে এবং বিএলও অবস্থায় আত্মঘাতী হয়ে সব বুঝলাম, নির্বাচন তথ্য নিয়ে কি কমিশনকে করবে? এই তথ্য নিয়ে আপনারা করবেনটা কি? এবার নির্বাচন কমিশন যাদের কেন্দ্রীয় সরকার হিসাবে নিয়োগ করছে তাদের ডিটেলস জানাটার মধ্যে আমাদের কোনো ইয়ে নেই। না, আমি জানতে চাইছি তার মানে বিএলওদের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ম্যান মার্কিং এর কথা বলেছিলেন, এক্ষেত্রে মাইক্রো অবজারভারদের ক্ষেত্রে যাবতীয় তথ্য নিয়ে তাদেরও ম্যান মার্কিং করার কথা। মানে এরকম আপনাদের ভাষায় ওটা ম্যান মার্কিং হতে পারে, কিন্তু ইলেকশন বিএলও 2-দের এজেন্টদের কাজই হলো বিএলওদের সাথে গিয়ে ওনারা যেটা যাচ্ছেন সেখানে তাদের সঙ্গে থাকা, তাদের দেখা, যেভাবে পোলিং এজেন্টরা পোলিং বুথে তাদের এজেন্ট হিসাবে থেকে তাদের সাহায্য করেন নির্বাচন প্রক্রিয়াতে, এটা বিএলও এজেন্টদের কাজের মধ্যে পড়ে। এটা যদি আপনারা যদি মনে করেন এটাকে ম্যান মার্কিং করা হচ্ছে, সেটা আপনাদের ভাষা হতে পারে। এটা কি ম্যান মার্কিং? না, আমরা তো নিশ্চিতভাবে এই কাজটা যে কটা হেল্প ডেস্ক হয়েছে যে রাজ্য জুড়ে, যেখানে প্রতিটি বুথে বুথে যারা কাজ করেছে, আপনি খবর নিয়ে নিন, আপনার তো এত বড় ইনফ্রাস্ট্রাকচার, আপনি খবর নিয়ে নিন। ফাইন, আমি এখানে অভ্র সেনের কাছে আসবো। আমি বলছি অন্তত এই একটা জায়গাতে অভ্র তোমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। আমি প্রশ্ন করলাম ম্যান মার্কিং কিনা, উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। এই যাবতীয় তথ্য তিনি চাইছেন সহযোগিতা করার জন্য। ভালো তো, কোঅপারেশন। হ্যাঁ, সত্যি খুব সহযোগিতা করছে, এর আমরা প্রথম থেকে দেখছি। খালি 58 লক্ষ না, আমি বলবো 1.66 কোটি মানুষ যে যাদের নিয়ে ডিসক্রিপেন্সি দেখা দিয়েছে সেটাও কাইন্ডলি আপনারা বলুন। এর মধ্যে একটা সিংহভাগ মানুষ দেখা গেছে 15 বছর বয়সে বাবা হয়ে গেছে, 40 বছর বয়সে দাদু হয়ে গেছে, ইনফ্যাক্ট লাখ লাখ লোকের হাফ ডজন নাকি বাচ্চা, আর অনেক লাখ লাখ লোকের তো ম্যাপিংই হয়নি, প্রায় 30 লাখ লোকের ম্যাপিং করে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো তারপরেও তৃণমূল মনে করছে যে এই এসআইআরটা খুব ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, এসআইআর হওয়া উচিত ছিল না। এই খসড়া তালিকাতেও বাংলাদেশিদের নাম রয়ে গেছে, এই তথ্যও কিন্তু সামনে এসেছে, গতকালই দেখিয়েছি আমরা। হ্যাঁ, একদম। আমি বলছি কতটা নিখুঁত হচ্ছে, তারপরে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে না, নিখুঁত করতে দিচ্ছে কই? তৃণমূলের প্রথম থেকে শেষ অবধি বক্তব্য হচ্ছে যারা মাইক্রো অবজারভার থাকবে তাদের নামের লিস্টগুলো দিন, তো আমরা বাড়িতে লোক পাঠাই। এই তো হচ্ছে, এটা তোমার সংযোজন, এই তো কোঅপারেশন। আরে সংযোজন, আপনি একটা প্রশ্ন করছেন, উত্তর দিতে পারছেন না বুঝানোর চট্টোপাধ্যায় কিছু। আমি বলছি মুখ্যমন্ত্রী বললেন যে যারা মাইক্রো অবজারভার তারা যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তারা নাকি কিচ্ছু বোঝে না। তো আমি বলছি তারা নাকি কেন্দ্রের হয়ে কাজ করবে। তাহলে উনি প্রকারান্তরে কিন্তু এটা বলে দিলেন ঠিক আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করে তারা কিন্তু বেসিক্যালি তার মানে স্টেট গভর্নমেন্টের হয়ে কাজ করে। এটা ওনারা করান বললেই এই কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরোলো। এবং তারপরেই আপনার যে প্রশ্নটা করলেন না যে কতটা নিখুঁত হচ্ছে, দেখা যাচ্ছে যেহেতু রাজ্য সরকারি কর্মচারীরা ইনভলভ এবং তাদের একটা সেকশন কোটানকোট তৃণমূলপন্থী যারা নাকি রোজ গিয়ে নাচানাচি করছে, আপনারা তো একটু আগে নাচ দেখাচ্ছিলেন। আমি এখানে একটা এইমাত্র একটা তথ্য আসছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লির লোক একেবারে, এখানে একটা বক্তব্য ইলেকশন কমিশন থেকে এসেছে, মাইক্রো অবজারভাররা সবাই হচ্ছেন এ রাজ্যের, ভিন রাজ্যের কেউ মাইক্রো অবজারভার নন। মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্র মারফত এই খবর জানা যাচ্ছে, শুনানির জন্য 1.5 দিনের মধ্যে 10 লক্ষ নোটিশ জেনারেট করা হচ্ছে। আজকের মধ্যেই নোটিশ প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের বলে সূত্রের খবর। 27শে ডিসেম্বর থেকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। শুনানি হতে পারে কলেজ, পুরসভা কিংবা সরকারি অফিসে। আরেকবার বলবো, কলেজ, পুরসভা কিংবা সরকারি অফিসে শুনানি পর্ব চলবে। গ্রামে শুনানি হতে পারে বিডিও কিংবা সরকারি দফতরে, কিন্তু কোথাও পঞ্চায়েত অফিসে শুনানি হবে না, এইটা সূত্র মারফত জানা যাচ্ছে। আমি সরাসরি শতরূপ ঘোষের কাছে আসতে চাইবো। একটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য শতরূপ, যে একেবারে দিল্লির লোক পুরো খারিজ করে দিচ্ছে কমিশন, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে তোমার শতরূপ ঘোষ মনে হচ্ছে যে কোনো পঞ্চায়েত অফিসে কিন্তু এসআইআর শুনানি হবে না? দেখুন, আমি সবার আগে বলবো যে আজকে খুব নিশ্চিন্ত হলাম, কেননা মমতা ব্যানার্জি এবং আমার মতো নিশ্চয়ই আপনারাও নিশ্চিন্ত হলেন, কেননা মমতা ব্যানার্জিকে আমরা এর আগে বলতে শুনেছিলাম যে আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসআইআর হবে না। তা যখন পশ্চিমবাংলায় এসআইআর শুরু হলো, গোটা এসআইআর শেষ হয়ে গেল, সত্যি আমাদের চিন্তা হচ্ছিল মমতা ব্যানার্জি বেঁচে আছেন কিনা, কিন্তু আজকে ওনাকে দেখে আমরা প্রত্যেকে নিশ্চিন্ত হলাম, উনি দীর্ঘদিন এরকমভাবে হাসিমুখে বেঁচে থাকুন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, এটা অত্যন্ত হীন রাজনীতি যেটা উনি আজকে করেছেন, যে আমি একটা লোক মানে কেন্দ্রের যে ইলেকশন কমিশনার সেও বিজেপির রিক্রুটেড, সবাই জানে জ্ঞানেশ কুমারকে কীভাবে ইলেকশন কমিশনার করা হয়েছে এত বছর পর দেশের আইন পাল্টে। আবার যে পশ্চিমবাংলার যে ইলেকশন কমিশনার রাজীব সিনহা, তারও আমরা ছবি দেখেছিলাম পুরসভা ভোটের আগে তৃণমূলের মমতা ব্যানার্জির এক ভাইয়ের সাথে মদের টেবিলে বসে রয়েছেন। সুতরাং এখানে কে কার লোক সবাই জানে। তা বলে যে নিজে সরকারি দায়িত্ব পালন করছে, মাইক্রো অবজারভার হতে পারে কি যেই কোনো ইয়ে হতে পারে, তার একেবারে বাড়ি
কে চিহ্নিত করা, টার্গেট করা, এটা অত্যন্ত হীন রাজনীতি। এর আগে আমাদের মনে আছে একটা মিটিং থেকে কোচবিহারে খুব সম্ভবত অভিষেক ব্যানার্জি এরকম একটা কথা বলেছিল যে বিজেপির নেতাদের বাড়ির সামনে আমরা বিক্ষোভ দেখাবো। তখন মমতা ব্যানার্জি মঞ্চে ছিলেন এবং উনি একদম মানে মুখ্যমন্ত্রী ছিল একটা আচরণ করে উনি উঠে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংশোধন করেছিলেন, বলেছিলেন যে অভিষেক এটা বলেছে কিন্তু আমি বলছি এটা করবেন না, বাড়ি থেকে 100 মিটার দূরে করুন কি 200 মিটার দূরে করুন, হোয়াট এভার। সেই মুখ্যমন্ত্রীকে আজকে যখন বলতে শুনি যে লোকের বাড়ি টার্গেট করুন, তখন আমাদের সত্যি এটাকে ধিক্কার আমাদেরকে জানাতেই হবে। 3 নম্বর আমার শেষ কথা হচ্ছে, দেখুন আজকে এত কথা বলার বদলে ভালো হতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্যায়ভাবে নাম বাদ পড়েছে এরকম 5 জন মানুষকে সামনে আনতেন, তা না করে এই সমস্ত কথার পেছনে কি মূল্য আছে আমার চক্রবর্তী। হ্যাঁ দেখুন, যেটা অবাক লাগছে যে রাষ্ট্রের প্রধান হয়ে, রাজ্যের তো প্রধান উনি, সেখানে অনেক মার্জিত কথা বলাটা প্রয়োজন হয়। না হলে হয় কি, যখনই ইলেকশনের সময় চলছে, সার নিয়ে নানান মানুষের ভুল বোঝাবুঝি আছে, আতঙ্ক আছে, তখন উনি যে ধরনের হুমকি দিচ্ছেন, এই মুখ্যমন্ত্রী হিসেবে হুমকিটা তো ঠিক আমাদের ভালো লাগে না। না, হুমকির কী প্রয়োজন আছে? উনি নিশ্চয়ই বলতেই পারতেন যে আমরা সহায়তা করব, যারা অবৈধভাবে আছে তাদেরকে কি করে আপনারা ভোটার লিস্ট থেকে বাদ ধরেন এবং আপনারা যাতে কোনো বৈধকে বাদ না দিতে পারে সেই ধরনের সহায়তা আমরা করব। এটা তো বলাটাই তো দরকার ছিল, তাহলে মানুষ আশ্বস্ত হতো। সেটা না করে যা বলা হচ্ছে, যারা মাইক্রো অবজারভার আছে তারা তো কিছুই বোঝে না, এবং তাদেরকে যেটা জানা যাচ্ছে, যেটা বলছেন যে একেবারে ম্যান মার্কিং, ইটালিয়ান সেই ওয়ার্ল্ড কাপের সময়, বিশ্বকাপের সময়, আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মুসোলিনির ম্যান মার্কিং, একেবারে সেই থেকেই শুরু হলো ম্যান মার্কিং। আচ্ছা, যেহেতু একেবারে খেলার প্রসঙ্গ করছিলেন, প্রসঙ্গ উত্থাপন করলেন রাজগোপাল ধর চক্রবর্তী, তার মানে শীর্ষেন্দুদা এত ভোটের সময় খেলা হবে বলা হচ্ছিল, তার মানে খেলার একটা অংশ যেহেতু ম্যান মার্কিং, সেটা কি এসআইআর পর্ব থেকেই শুরু হয়ে গেল? না, ভারতীয় সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে ইলেকশন কমিশনকে ভোটার তালিকা সংশোধনের একদম ক্ষমতা দেওয়া হয়েছে। তেমনি 324 নম্বরের 6 নম্বর অনুচ্ছেদে আর ম্যানুয়াল অন ইলেকটোরাল রোলস মার্চ 2023 এর বিধি মেনেই এই মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছে। এখানে কিচ্ছু বলার নেই। ইলেকশন কমিশনকে সংবিধান, সুপ্রিম কোর্ট সেই কথাই বলে দিয়েছে। এখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। রাজ্যকে জানাতে বাধ্য কমিশন? না, রাজ্যকে অন্ধকারে রেখে কখনোই বাধ্য নয়। আজকে সেন্ট্রাল থেকে নেবে কি রাজ্য সরকার কর্মচারীদের নেবে? দলগুলোকে জানানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা না, ইলেকশন কমিশন কাকে নেবেন সেটা দলগুলোকে বাধ্য নয়, অবশ্যই বাধ্য নয়। আজকে নির্ভুল এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা করবার জন্যে ইলেকশন কমিশনকে যা করতে হবে তাই করতে হবে। আজকে সাধারণ মানুষ, প্রত্যেক ভোটার চায় যে সম্পূর্ণ নির্ভুল বৈধ সব ভোটার লিস্ট যাতে হয়, কোনো বৈধ ভোটার, একজনও বৈধ ভোটার যাতে না বাদ যায়। কিন্তু খবর পাচ্ছি সিও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ, তৃণমূলপন্থী বিএলও তারা বিক্ষোভ দেখাচ্ছে সিও দপ্তরের সামনে, লাগাতার ধারাবাহিকভাবে এই বিক্ষোভ চলছে। আমরা দুপুর থেকে আপনাদের দেখিয়েছি, রীতিমতন একজন পুলিশ আধিকারিক পর্যন্ত তিনি আহত হয়েছিলেন, কিন্তু এই বিক্ষোভ সন্ধে নামার পরেও চলছে। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, সিইও অফিসের সামনে রীতিমতন ধুমধুমার পরিস্থিতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।